কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো আবার চলে এলো সাধু বাবার দ্বিতীয় পার্টটা নিয়ে। তারপর তোমরা কেমন আছো? কেমন কাটালে গত সপ্তাহটা? যেমনই কাটাও, গল্পটা কি তোমাদের ভালো লেগেছে? কই একটাও তো কমেন্ট করলে না। জানিও কিন্তু গল্পটা কেমন লেগেছে। এইবার তোমাদের দ্বিতীয় ভাগটা শোনাবো। আর সামনে তো নববর্ষ আসছে, তাই নববর্ষের জন্য আবার একটা নতুন গল্পের কথা অবশ্যই চিন্তা করব। তাহলে আজকে আমরা শুনব সাধু বাবার দ্বিতীয় ভাগ, গজেন্দ্র কুমার মিত্রের। বেশি কিছু না করতে হবে, যা আমাকেই 3 দিনে 3 লক্ষ বিরজা মন্ত্র জপ তো করতেই হবে। এইরকমই একটা কিছু ওই পুরোহিত মশাই বললেন, এবং তাও না কি করতে হবে জালনা দরজা বন্ধ করে। আবার সে সময় আমি কারোর মুখও দেখব না, এমনও বললেন পুরোহিত মশাই। আমার মুখও কেউ দেখবে না। এছাড়া নারায়ণকে গব্য ঘৃতে স্নান করাতে হবে, 108টা তুলসী দান ও চরু ভোগ, ও কিছু না, আমার দক্ষিণা ইত্যাদি নিয়ে 60-65 টাকার বেশি পড়বে না। তারপর শ্রাদ্ধ মিটে যা কর্তৃপাত দোষ আমি একদিনে কাটিয়ে দেব। এটা ছিল পুরোহিত মশাইয়ের বক্তব্য। শ্রাদ্ধ, শান্তি এবং দফায় দফায় টাকা দহন, এতে রোহিণী প্রায় সর্বশান্ত হয়ে গেল। নগদ টাকা যা ছিল তা তো গেলই, 2-1খানা সোনার গয়নাও বিক্রি হয়ে গেল। তাও শ্যাকরা তাকে ঠকিয়ে দিয়ে বলে গেল, এ তো পাকা সোনা, গিনি সোনা তো নয়, এর আর কত দাম হবে? বলে 22 টাকা ভরির জায়গায় 17 টাকা ভরি ধরে গালাই, পানমরা, বাদ ইত্যাদি দেখিয়ে অতি সামান্য দাম দিয়ে গেল। কিন্তু তবুও অব্যাহতি পেল না বেচারি। তখনও এক একজন আসে আর যতটা পায় ভয় দেখায়। এমন নাকি কখনো হয় না, কিন্তু হলে আর রক্ষে নেই। ভয়ঙ্কর ভূত হয়ে আছে রঘুর আত্মা। লোকের আর কি, এদেরই অনিষ্ট করবে। স্ত্রীর, মেয়ের, জামাইয়ের, নাতি নাতনির। উপায় কিছু খরচ করো। এক একজনের এক একটা ফর্মুলা তৈরি আছে ওই ভয়ঙ্কর ভূতটাকে মুক্তি দেবার জন্য। তবে নিঃস্বার্থ কথাও বলল কেউ কেউ, বিষয় সম্পত্তি সব কোনো মঠে দিয়ে দাও, নিজে মঠের কাছ থেকে কিছু কিছু খোরাকি নিয়ে খাও, তাহলে নাকি আর পাপের অন্ন থাকবে না। কেউ বলল গুরুকে সব দিয়ে দাও, গুরুর বাড়ি গিয়ে দাসীবৃত্তি করো। কেউ বা জ্ঞাতিরাই বলল জ্ঞাতিদের সব লিখে পড়ে দিয়ে নিজে নিঃস্ব হয়ে যাও, তাহলে আর ভয় কি? তারা কি আর অসময় দেখবে না? একজন শুধু বললেন নিত্য জগন্নাথ দর্শন করো আর অমাবস্যায় সমুদ্র স্নান, তাহলেই কোনো ভয় থাকবে না। এইরকম যখন অবস্থা, ভয়ে দিশেহারা, এদিকে সোনার উপর গিয়ে ঘটিতে বাটিতে টান পড়েছে, তখন বোধহয় কেউ সাধু বাবার কথা বলে থাকবে। একদিন এসে সাধু বাবার পায়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো রোহিণী। সাধু বাবার তো মুখ খুব খানিকটা খিঁচলেন, বললেন, কেন অবাগে, এর আগে আসতে পারিসনি? সবাই যখন সব খুবলে খেয়ে নিলে তখন আমার কথা মনে পড়ল? কেন, গায়ে এখনো তো মাংস আছে, সেটা যে ছেড়ে দিলে শকুনের দল। কি হবে বাবা, আপনি তো দেখলেন অবস্থাটা। এমন কারোর ভাগ্যে হয় বলুন? আমার কপালের জন্যই এ কাণ্ড তোলা ছিল যে। আমি ভাবছি তখন সাধু বাবা উদুরির ব্যাপারটা এবার বুঝিয়ে বলবেন, কিন্তু তিনি সেদিক দিয়েও গেলেন না। বললেন, আচ্ছা তো কথার দরকার কি, তো সে লোকটাকে জিজ্ঞাসা করলেই তো হয়। রোহিণী বুঝতে পারল না কথাটা। কে? কাকে বাবা? কে আবার? রঘু। ব্যাপারটা কি হয়েছিল তার কাছ থেকে জানলেই তো পাকা খবরটা পাওয়া যায়। মরেছে তো সে। তার কাছে? আবার গলা শুকিয়ে কাঠ রোহিণীর। আরে তাতে কোনো অসুবিধে হবে না, তাকে ডাকলেই সে আসবে। তো আমার হামেশাই কাজ, ডাকি। তুই শুনিসনি ইংরেজ সাহেবরা বার করেছে এরকম একটা অন্ধকার ঘরের মধ্যে টেবিল, অন্ধকার ঘরে স্নান করে কাঁচা কাপড়ে 3 জন বসে সেই টেবিল ছুঁয়ে এক মনে যে মরা মানুষের কথা ভাববে, সে ভর করবে ওই টেবিলে। শুনিসনি? তার তো দেহ নেই রে বাবা, শুধু সূক্ষ্ম শরীর। সে তুই বুঝবি না।
মোদ্দা তার কাছে যখন তখন যা জানতে চাইবি সে তাই লিখে দিয়ে যাবে। সাদা কাগজ রাখলে টেবিল আপনিই ঘুরে ঘুরে লেখে। তুই লেখাপড়া জানিস তো, নিজেই পড়তে পারবি? রোহিণী বিস্ময়ে চোখ বড় বড় করে চেয়ে থাকে। তার মধ্যেই একটু লজ্জা লজ্জা ভাবে বলে, আমি তো বাবা পড়ালেখা জানি না। সে ঠিক আছে, আমিই জেনে দেবো। আমার আজকাল আরও টেবিলও লাগে না, অন্ধকার ঘরে ধুনো দিয়ে বসলেই তারা আসে, যা জানতে চাই জানিয়ে চলে যায়। তুই কাল আসিস, আমি বলে দেবো খন। কিছুটা ভক্তি কিছুটা অবিশ্বাস নিয়ে রোহিণী বাড়ি ফিরল। কিন্তু হবি তো হ, টাকি নিবাসে সেই সময়ই কি এক বাঙালি সাহেব এসেছেন। তিনি কি রোজ সন্ধ্যায় প্ল্যানচেটে আত্মা নামাচ্ছেন। বাড়ি যাবার পথেই রোহিণী কথাটা শুনে গেল। বাস, আর অবিশ্বাস থাকবে কেন? সারা রাত কৌতূহলে উদ্বেগে ছটফট করে ভোর বেলায় আবার এসে হাজির হলো রোহিণী। সাধু বাবাও অবশ্য শেষ রাতেই উঠে পড়েন। ঘুমনি না যে কালে, সেকালের ওঠার কথা কি। ভোর 4টেতে বাইরে এসে বসেন। আমি বহুদিন দেখেছি, গভীর রাতে উঠে দেখেছি শুধু কৌপিন পরে আকাশের দিকে চেয়ে বসে আছেন উঠোনে, পাথরের মতো। ওকে ইশারা করে বলতে বলে সাধু বাবা বললেন, হয়েছে, এসেছিল, আলো নেই বিয়ে বসবার সঙ্গে সঙ্গেই এসে হাজির। আসলে সেও একটা বলবার জন্য ছটফট করছিল। তোকে ঠকিয়ে যে যা পাচ্ছে লুটেপুটে নিচ্ছে, এই জন্যেই তার আরো আফসোস। তা সে কি বলল বাবা? রুদ্ধ নিঃশ্বাসে বিবর্ণ মুখে জিজ্ঞাসা করে রোহিণী। কিন্তু সে কথার জবাব না দিয়ে সাধু বাবা পাল্টা প্রশ্ন করলেন, তুই শেষ কবে রঘুর সঙ্গে মন্দিরে যাস? ফেরার পথে তুই কি একটা জিনিস কিনে আনার বলেছিলি রঘুকে মন্দিরে দাঁড়িয়ে? কিছু একটা জিনিস কিনে আনতে, মনে আছে? মনে কর, মনে কর। রঘু বলেছিল থাক, সঙ্গে টাকা নেই, আর একদিন কিনে নিয়ে যাব, তখন মনে থাকবে কথাটা? ভালো করে ভেবে দেখ দেখি। রোহিণী তো বিয়োবল একেবারে। আর যাই হোক, এই ধরনের প্রশ্নের জন্য উত্তর তৈরি ছিল না। প্রথমটা তো কিছুতেই মনে করতে পারলো না। অবাক হয়ে সাধু বাবার মুখের দিকে চেয়ে রইল ফ্যাল ফ্যাল করে। তারপর জড়িয়ে ধরে বলল, কই তেমন তো কিছু মনে পড়ছে না, কই তেমন তো কিচ্ছু মনে পড়ছে না। ভালো করে ভাব, তবে তো মনে পড়বে। এক একটা করে জিনিস ধর, বাসন কোসন কাপড় চোপড়। হঠাৎ যেন লাভ দিয়ে উঠল রোহিণী। হ হ, মনে পড়িলাম, ওই কইছিলা গোটে বড় থালারও কথা। একখানা থালা, বড় থালা কিনে নিয়ে যাওয়ার কথা বলেছিলুম বটে। ঘরে সব ছোট ছোট থালা, জামাই এলে খেতে দিতে পারি না। আমি সঙ্গে এসেছিলুম দেখে পছন্দসই একখানা নিয়ে যেতে পারতুম। তাতেই সে বলেছিল তেমন বড় থালা কিনতে গেলে 8-10 টাকা পড়ে যাবে। অত টাকা এখন নেই, আর একদিন এসে তখন নিয়ে যাব। ঠিক ঠিক। তা বাবা তার সঙ্গে? আছে আছে, ব্যাপার আছে, নইলে কি আর বলেছে? সাধু বাবা গম্ভীর হয়ে বলেন, আসল কথাটা কি জানিস? টাকা সেদিন সঙ্গে ছিল, মিছি অত থালা থাকতে আবার একখানা কিনবি, তাই তোকে মিথ্যে বলেছিল। মন্দিরে দাঁড়িয়ে মিথ্যে বলা হলো, আবার মিথ্যে প্রতিশ্রুতিও দেওয়া হলো। তো বলেছিল আরেকদিন এসে নিয়ে যাব, তাও হয়ে ওঠেনি। সেসব খেয়াল ছিল না। মরার পর দেখে যমদূত এসে ঘিরে ধরেছে। কি ব্যাপার? রঘু বললে স্বর্গের দ্বারে মরেছি, এতদিন প্রভুকে দর্শন করেছি, যমদূত কেন? তখন তারাই মনে করিয়ে দিলে, মজা হচ্ছে, দেহ যতক্ষণ থাকবে যমদূত আত্মা নিয়ে যেতে পারে না, তাই ও প্রাণপণে দেহটাই আঁকড়ে রইল। তখন আগুন জ্বলছে, আর থাকতে পারে না। তখন শেষ একবার ঠেলে উঠে মন্দিরের দিকে চেয়ে জগন্নাথের কাছে মাপ চেয়ে নিল। তাইতেই নিশ্চিন্তি, আর যমদূতের ভয় রইল না। কিন্তু তুই যে এমন বোকা, এমন ভাবে নিজের সর্বনাশ করবি, তা কি সে জানে? সেই থেকেই ছটফট করছে বেচারি। এইখানেই ঘুরছে, কাউকে না বলে স্বর্গেও যেতে পারছে না। রঘু যে তার জন্য এখনো এত চিন্তিত, আর সে যে রঘুরই মুক্তির জন্য এমন অকাতরে যথাসর্বস্ব খরচ করছে, সেটাও যে রঘু জেনেছে। এই দুটো কথাই রোহিণীর মনে পড়ে গেল। ভালো লাগলো। আনন্দে শান্তিতে তার দু চোখ দিয়ে জল পড়তে লাগলো গড়িয়ে। এতদিন সাধু বাবার কাছে এলে আর এমন ভাবে আজ পথের ভিখিরি হতে হতো না। এই আফসোসটা একটা হলো, তবে সে কিছু না, আনন্দই তার বেশি। সে আঁচল থেকে খুঁট খুলে 2 টাকা সাধু বাবার পায়ের কাছে রেখে বলল, আর কিছু নেই আজ্ঞে, এতেই আপনি যা হয় একটু প্রসাদ সেবা করবেন।
সাধু বাবা ধমক দিয়ে উঠলেন, হ্যাঁ তা নয়, তোমার ওই 2 টাকার জন্য তীর্থস্থানে পরিগ্রহ করার পাপে ডুবি আর কি, জানি যা, সব তো শেষ করেছি, সেই 2 টাকা আমি নিচ্ছি, আবার তোকেই দিচ্ছি, মনে করে রাখ, অসুখ বিসুখ হলে তোর কাজে লাগবে। হাসতে হাসতে আর চোখের জল মুছতে মুছতে রোহিণী চলে গেল। সে বাড়ির পথ ধরতে মা প্রশ্ন করলেন সাধু বাবাকে, কাল সত্যিই এসেছিল রঘুর আত্মা? দূর বেটি, বোকা কোথাকার, কে বা নামাচ্ছে আত্মা আর সেই বা আসছে কোথা থেকে? তীর্থস্থানে মরেছে, এতকাল জগন্নাথ দর্শন করেছে, তার কি আর অধোগতি হয় রে? যদি স্বর্গ নরক বলে কিছু থাকে তো সে তো সঙ্গে সঙ্গে স্বর্গে চলে গেছে। তবে বেকুবের মতন চেয়ে থাকেন মা সাধু বাবার মুখের দিকে। ওরে পাগলি, আমি যদি ওকে বলতুম যে উদুরির জল বাষ্প হয়ে মরাটাকে ঠেলে তুলেছিল, বিশ্বাস করতো? আবার কার কাছে ছুটতো, কভিকে জমি বুঝি এখনো আছে, সেগুলো বেচে জোচ্চোরদের হাতে দিয়ে একেবারে পথের ভিখিরি না হওয়া পর্যন্ত শান্তি হতো না ওর। এ যা বললুম বিশ্বাস হলো। তাহলে ওই থালা কেনার কথাটা কেমন করে জানলেন? মা আবারও প্রশ্ন করলেন। এরকমের ধূর্ত দৃষ্টিতে মার মুখের দিকে চেয়ে সাধু বাবা বললেন, থালা কেনার কথা তো আমি বলিনি, ওর মুখ থেকেই তো বার করালুম। আরে বাপু, মেয়ে ছেলে স্বামীর সঙ্গে এসেছে, সামনেই বাজার, কিছু না কিছু কেনার কথা বলবে না কখনো হয়? আর স্বামীদেরও যদি স্ত্রীদের সব বায়না পূরণ করতে হয় তাহলে তো তার কুবেরের ঐশ্বর্যও কুলোবে না রে। কাজেই সে মিথ্যে কথা বলবে বা ধামাচাপা দেবার চেষ্টা করবে, ও তো জানা কথা। সেইভাবেই ঘা দিতে থালার কথাটা বেরিয়ে এলো, বুঝলি না? তোরাও তো মেয়ে ছেলে, নিজেদের মন দিয়েই ভেবে দেখ না। এই বলে সাধু বাবা হাহা করে হেসে নিলেন খানিকটা আপন মনে। তাহলে ভূত হলো, বিজ্ঞানও হলো। সাধু বাবা কিন্তু বেশ বুদ্ধি করেই জিনিসটাকে গুছিয়ে দিলেন। কেমন লাগলো তোমাদের গল্পটা অবশ্যই জানিও। আর একটা রোগা হওয়ার ডায়েট টিপস দিই আজকে। অতিরিক্ত ঝাল মশলা জাতীয় খাবার রোজ খেলে বা অতিরিক্ত তেলে বা মশলা বেশি দিয়ে রান্না করলে সেটা আমাদের গাট ফ্রেন্ডলি হয় না, অর্থাৎ আমাদের পেটের ভেতর যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে যেটা আমাদের ওজন কমাতে অনেকটা সাহায্য করে, সেটাই সাহায্য হয় না। তাই সপ্তাহে 3-4 দিন যদি একটু আমরা সেদ্ধ সেদ্ধ খাবার খাই, যে খাবারের স্বাদগুলো খুব একটা ভালো নয়, যেমন চিকেন সেদ্ধ, মাছ সেদ্ধ, ডিম সেদ্ধ, তার সাথে ভাতও অল্প সেদ্ধ বা সবজিও সেদ্ধ, বাকি 3 দিন না হয় খেলাম আমরা একটু মশলা দিয়ে, তেলটা কম দিয়ে, তাহলে কিন্তু আমাদের ওজন বেশ কিছুটা কমতে পারে। তাহলে আবার দেখা হবে সামনের সপ্তাহে। অবশ্যই ভালো থেকো, সবাই আনন্দে থেকো, নিরোগ থেকো। দেখা হচ্ছে সামনের সপ্তাহে। আজ আসি, টাটা।